ভাই দেখো, আর কথা না, অনেকগুলা প্রশ্ন আমাদের সৃজনশীলের, এখানে একটু খেয়াল করি। ঢাকা বোর্ড 24-এ যে কোশ্চেনটা দেওয়া আছে, বলা হচ্ছে পরীক্ষাগারে আদর্শ তাপমাত্রা ও চাপে একটা সিলিন্ডারে 1 মোল কার্বন ডাই অক্সাইড গ্যাস রাখা আছে। পরীক্ষা সম্পন্নের এক পর্যায়ে শিক্ষক শিক্ষার্থীদের বললেন, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমুষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে। এখানে একটু খেয়াল করি, গ নাম্বার যে কোশ্চেনটা আছে আমাদের, গ নাম্বার কোশ্চেন বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটির চূড়ান্ত চাপ কত। তাহলে আসো ভাই, এখানে বলা হচ্ছে কি কি ইনফরমেশন দেওয়া আছে খেয়াল করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন হচ্ছে দ্বিগুণ করা হয়েছে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করা হয়েছে। তাহলে প্রথম ম্যাথ একটু সাজায় করি, লেখো ধরি প্রাথমিক আয়তন সমান সমান হচ্ছে V1। আমরা প্রাথমিক যে আয়তন, এটাকে আমরা V1 ধরে নিলাম। এখন প্রশ্নে তোমাকে স্পষ্টভাবে বলছে ভাই আয়তনটা দ্বিগুণ করা হয়েছে, তাহলে সুতরাং চূড়ান্ত আয়তন V2 ইকুয়াল হচ্ছে 2V1। আয়তনটা দ্বিগুণ করা হয়েছে। তোমার কাছে চূড়ান্ত চাপ বের করতে বলছে, তাহলে চূড়ান্ত চাপ বের করতে হলে তোমার প্রাথমিক চাপ জানা লাগবে। অর্থাৎ প্রাথমিক চাপটা কত কোশ্চেনে বলে দিছে, আদর্শ চাপ কত ভাইয়া? 101 325, যেটা আমরা পড়ছিলাম। তাহলে হচ্ছে প্রাথমিক চাপ P1 সমান সমান 101325 প্যাসকেল। তাহলে আমাদেরকে চূড়ান্ত চাপটা বের করতে বলছে। চূড়ান্ত চাপ P2 ইকুয়াল হচ্ছে হোয়াট, আমাদেরকে চূড়ান্ত চাপটা বের করতে বলছে। বুঝবেন? হ্যাঁ, সোমবারে পাবেন বা শুক্রবারে পাবেন। শুক্রবার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো তো ভাইয়া, আমরা এই জায়গায় সবাই একটু খেয়াল করো, প্রথম সূত্রটার সাথে ডাটাগুলো মিলে গেছে। লেখো আমরা জানি P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে আমরা এখান থেকে P2 টা বের করব। তাহলে P2 ইকুয়াল আসবে P1 ইন্টু V1 ভাগ V2, তারপর হচ্ছে গামা। এখন ভাই গামার মান না বলে কোশ্চেনে বলছে যে আমরা যে গ্যাসটা ব্যবহার করছি সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপরে CO2, তার মানে বহু পারমাণবিক, তাই না ভাই? তাহলে গামার মান হবে 1.33। তাহলে এখানে লিখে রাখো গামা হচ্ছে 1.33। কোনটা? আচ্ছা এফ, হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা CO2, হ্যাঁ বলতো ভাইয়া কার্বন ডাই অক্সাইডের জন্য স্বাধীনতার মাত্রা ছিল আমাদের এফ ছিল কত ভাইয়া? 5। তাহলে স্বাধীনতার মাত্রা 5 হলে আমাদের এটা আসবে হচ্ছে কত? 1.4। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে বসাও। বা P2 ইকুয়াল হচ্ছে P1 101 325 ইন্টু হচ্ছে V1, আর V2 মানে হচ্ছে 2V1, আর গামার মান বসাও 1.4। তাহলে একটু ক্যালকুলেট করো কত আসে। (38.394 10 to the power 3 প্যাসকেল। পরে আসছে কে ভাই? একটা পিছে দিয়ে আসো ঘ নাম্বার কোশ্চেনটা দেখো ভাইয়া, এই ঘ নাম্বারটা স্টার্ট দাও ভাই। এই টপিক থেকে যত সৃজনশীল আসে আমরা আজকে সলভ করবো, ম্যাক্সিমাম সৃজনশীলেরই দেখবা ঘ নাম্বারে এই কোশ্চেনটা বলে। বলতো দুইটা প্রক্রিয়া, আমরা যে 4টা তাপগতীয় প্রক্রিয়া পড়ছি, বলতো এর মধ্যে সবচেয়ে বড় দুইটা কে কে ছিল? সমষ্ণ আর রুদ্ধতাপীয়। প্রত্যেকটা ম্যাথে ঘতে 4 মার্কের কোশ্চেন হচ্ছে এইটা, এই দুইটা কাজের কম্পেয়ার তোমাকে করতে বলে। তাহলে আমরা আসলে লেখো প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায়, যারা পরে আসছো ভাই এখান থেকে লেখো, পরে উঠায় নিও।
আর অনেকগুলা সৃজনশীল, একটু দ্রুত লেখুন। ঘ নাম্বার, সমষ্ণ প্রক্রিয়ায়, সমষ্ণ প্রক্রিয়ায় ভাইয়া এই জায়গায় একটু মনোযোগ দিই। হ্যাঁ, সমষ্ণ প্রক্রিয়া কাজ বের করার সূত্রটা হচ্ছে আমাদের এই যে এখানে লেখা আছে এন আর টি লন v2/v1। তাহলে এন লাগবে, টি লাগবে। ফার্স্টে দেখো তোমাকে বলা হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিছো, তার মানে এন বলে দিছে, এন সমান সমান হচ্ছে 1 মোল। আর টিটা কত বলো তো ভাইয়া? কোশ্চেনের শুরুতেই বলছে, দেখো আদর্শ তাপমাত্রা চাপে, আদর্শ তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টিটা লেখা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। টি সমান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন। এরপরে দেখো আয়তন দ্বিগুণ করা হয়েছে, V2 ইকুয়াল হচ্ছে 2v1। তাহলে এখান থেকে ভাইয়া আমরা V2/v1 এর মানটা বের করে নাও। V2/v1 সমান সমান হচ্ছে 2। তাহলে আমরা কৃত কাজ W1 সমান সমান হচ্ছে nRT লন V2 ডিভাইডেড বাই হচ্ছে V1। তাহলে n এর মান বসাও ভাইয়া। n হচ্ছে 1, আর হচ্ছে 8.314, টি হচ্ছে 273 ইন্টু হচ্ছে লন 2। ওয়ান পয়েন্ট 1573.251 জুল। তাহলে এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। এখন ভাই একটা জিনিস বুঝো ভাই, আমাদের রুদ্ধতাপীয়তে একটা জিনিস খেয়াল করো। রুদ্ধতাপীয়তে কাজ বের করতে হলে দুইটার তাপমাত্রা ডিফারেন্স জানা লাগবে, T1 এবং T2। বলতো T1 তো আমরা জানি, কোনটা বলো তো ভাই? এই 0 ডিগ্রি যেটা, এটাই T1 হবে, কিন্তু এই ম্যাটটাতে T2 দেওয়া নাই। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা T2টা বের করব। তাহলে পরে লেখা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। N1 ওইটাই আছে, খালি এটা হবে T1। ঠিক আছে, এইটুকু ঠিক আছে। আমরা যেটা বের করব আগে T2টা আগে বের করতে হবে। তাহলে কাজ বের করার জন্য আমাদেরকে আগে T2টা বের করতে হবে। তাহলে ভাই এই যে ডাটাগুলো আছে T1 V1 T2, দেখো সেকেন্ড সূত্রটার সাথে মিলে T1 T2, তাই না ভাইয়া? সেকেন্ড সূত্রটা এখন আমরা ব্যবহার করব। তাহলে আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল হচ্ছে T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এইখান থেকে আমরা T2 এর ভ্যালু আসবে হচ্ছে T1 ইন্টু হচ্ছে V1/V2 তার পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, বা T2 সমান সমান T1 আমরা জানি 273 ইন্টু V1/V2, V2 মানে হচ্ছে 2V1 ইন্টু গামার মান হচ্ছে 1.4 ছিল না ভাই? 1.4 মাইনাস হচ্ছে 1। তাহলে টেম্পারেচারটা দেখো 206.85 কেলভিন। তাহলে ভাইয়ের প্রশ্ন হচ্ছে এই টেম্পারেচারটা কেন বের করছি? তাহলে একটু খেয়াল করো, এই টেম্পারেচারটা আমরা কেন বের করছি? তার অ্যান্সার হচ্ছে ভাইয়া, আমরা যখন রুদ্ধতাপীয়তে কাজ বের করব আমাদের প্রাথমিক তাপমাত্রা এবং চূড়ান্ত তাপমাত্রা জানা লাগবে। এই সৃজনশীলটাতে আমাদের চূড়ান্ত তাপমাত্রা দেয়া ছিল না, তাই আগে শুরুতে চূড়ান্ত তাপমাত্রাটা বের করে নিছি। তাহলে এখন কৃত কাজটা বের করো। কৃত কাজ W2 দ্বারা প্রকাশ করলাম, nR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 ইন্টু হচ্ছে T1 মাইনাস হচ্ছে T2। তাহলে n এর মান বসাও ভাইয়া। n এর মান 1, r এর মান 8.314, গামা হচ্ছে 1.4 মাইনাস 1 ইন্টু T1 হচ্ছে 273 মাইনাস T2 206.895। 1373.99 জুল। তাহলে খেয়াল করো আমাদের কাছে কি বলছে, শিক্ষক কি বলছে দেখো।
শিক্ষক বলছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন দ্বিগুণ করতে সমুষ্ণ প্রক্রিয়ার তুলনায় কম কাজ করতে হবে, অর্থাৎ রুদ্ধতাপীয়তে কম কাজ হবে। তাহলে খেয়াল করো W2 কিন্তু কম আসছে, তাই না ভাই? তার মানে শিক্ষকের মন্তব্য সঠিক। তাহলে যেহেতু W2 লেস দ্যান W1, তাই শিক্ষকের মন্তব্য সঠিক। তাই শিক্ষকের মন্তব্য হচ্ছে সঠিক। তো ভাই এইটার ভাইয়া আবারও বলতেছি ভাই প্লিজ, এই যে ঘটা করছো, যেমন ভাইয়া এখানে 2024 থেকে 2016 পর্যন্ত যতগুলা সৃজনশীল এই টপিক থেকে আসছে সবগুলাই দিছি। তুমি করতে গেলেই দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন এর ঘতে এই টাইপের কোশ্চেনটা চায়, যে সমুষ্ণর কাজের সাথে রুদ্ধতাপীয় কাজের কম্পেয়ার করো। আসো পরের কোশ্চেনটা আসি, কোশ্চেন নাম্বার 2, দিনাজপুর 24। কোশ্চেন 2, দিনাজপুর 24। কোশ্চেন 2, দিনাজপুর বোর্ড 24। আচ্ছা সব একটু প্রশ্নটা দেখো, একটা সিলিন্ডার নেওয়া আছে, সিলিন্ডারের মধ্যে তারা দেখাইছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 মোল গ্যাস আছে। তো তারা এবার প্রশ্ন বলছে উপরের চিত্রে গ্যাসের চাপ প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ, সব একটু খেয়াল করো তো, ধীরে ধীরে দ্বিগুণ কোন প্রক্রিয়া? সমুষ্ণ, এবং পরে দ্রুত 3 গুণ। এই যে দেখো এই শব্দগুলা তারা ব্যবহার করবে, প্রথমে ধীরে ধীরে মানে সমুষ্ণ, পরে দ্রুত 3 গুণ মানে কি? রুদ্ধতাপীয়। আর তাপমাত্রা পাওয়া গেল হচ্ছে 197.83 ডিগ্রি সেলসিয়াস। সবাই একটু বলো তো ভাইয়া, কেউ একজন বলতো তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, এখন তাপমাত্রা বাড়ছে কেন, এটা বলতে পারবা? বলো তো ভাইয়া, চাপ 3 গুণ করা হয়েছে, বলতো চাপ বাড়ছে, এই কথার মানে আয়তন বাড়ছে না কমছে? বলতো ভাই কমছে। তাহলে আয়তন যদি কমে তাহলে রুদ্ধতাপীয় সংকোচন হয়েছে। আমরা পড়ছি না ভাইয়া, রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা বাড়ে, সরি রুদ্ধতাপীয় প্রসারণে তাপমাত্রা কমে, আর রুদ্ধতাপীয় সংকোচনে তাপমাত্রা কি হয়? বাড়ে। তাই এই ম্যাথটাতে তাপমাত্রা বেড়ে গেছে। তোমাদের খাতায় দেখবো যে W দিয়ে ভাইয়া দুইটা ব্যাখ্যা লিখে দিয়েছিলাম, তাই না ভাই, পাশাপাশি। তো জাহিন নামে কোন একজন স্টুডেন্ট দাবি করলো পাত্রের গ্যাস হিলিয়াম ছিল। গ নাম্বার, প্রথম ক্ষেত্রে কৃত কাজ কত, মানে কোন ক্ষেত্রে বলো তো ভাই? সমুষ্ণ। তাহলে আসো আমরা এখান থেকে আসি, গ নাম্বার আমাদেরকে এখানে ইনফরমেশনটা দেওয়া আছে হচ্ছে ভাইয়া চাপ ধীরে ধীরে দ্বিগুণ করা হয়েছে, তাহলে P2 ইকুয়াল হচ্ছে 2P1। আর আমাদের টেম্পারেচার T সমান সমান প্রাথমিক টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 303 কেলভিন। তারপর N বলে দিছে 2 মোল, 2 মোল। আমাদেরকে কৃত কাজ W বের করতে বলছে। তাহলে আমরা জানি W ইকুয়াল হচ্ছে nRT লন V2 বাই V1। সবাই একটু খেয়াল করো তো ভাইয়া, এই ম্যাথটা দিয়ে তো এই ম্যাথ করা যাবে না, বুঝতেই পারতেছো সূত্র দিয়ে। বলতে এটার আরেকটা ফরম্যাট লিখছিলাম না চাপ দিয়ে, সেটা কত ছিল? P1 বাই P2। তাহলে সরাসরি ওইটাও লিখতে পারবা, কিংবা এটা লিখে পরের লাইনে কনভার্ট করে দাও। তাহলে W ইকুয়াল হচ্ছে nRT লন P1 বাই P2। তাহলে ভ্যালু বসায় দাও, N 2 আর R এর মান 8.314, টেম্পারেচার হচ্ছে 303 লন P1, আর P2 মানে হচ্ছে 2P1। কত আসছে? মাইনাস 3.27 জুল। নীলিমা বলো মাইনাস আসছে কেন, বলো তো ভাই। বলতো চাপ বাড়ছে মানে আয়তন কমছে, আর আমরা জানি আয়তন কমলে সিস্টেমের উপর কাজ হয়, ওই কারণে এটা নেগেটিভ আসছে অ্যান্সারে। আচ্ছা, ঘ নাম্বার সুন্দর একটা কোশ্চেন দিছে। তো তারা তোমাকে প্রশ্ন করছে জাহিন নামে যে স্টুডেন্ট দাবি করছে যে গ্যাসটা হিলিয়াম ছিল, তো বলা হচ্ছে তার দাবি সঠিক ছিল কিনা। বলতে এই অধ্যায় কি দেখে তুমি বুঝবে এটা হিলিয়াম না অক্সিজেন না নাইট্রোজেন? বলতে গামা। তার মানে এই ম্যাথটাতে তোমাকে গামার মান বের করতে বলছে। গামার মান দেখে আমরা আইডিয়া করতে পারবো যে এটা হিলিয়াম ছিল কিনা। তাহলে আসো আমরা ঘ নাম্বার,
আগে প্রথম ইনফরমেশনটা আমরা লিখি, রুদ্ধতাপে কি করছে, পরে 3 গুণ করছে। P2 সমান সমান হচ্ছে 3P1, রুদ্ধতাপে সে হচ্ছে আয়তনটা 3 গুণ করছে। খেয়াল করো ভাইয়া, টেম্পারেচার কত, 30 থেকে 197 হয়েছে, তাহলে T1 সমান সমান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস 303 কেলভিন। T2 197.83 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নাও তো ভাই, 470.83 কেলভিন। আমরা বের করবো হচ্ছে গামাটা। এখন তার আগে তোমাদের কাছে ভাই প্রশ্ন, ঘ নাম্বার কোশ্চেনটা যে রুদ্ধতাপীয় নিয়ে কাজ করতে হবে, এটা তো প্রশ্নে বলে নাই। আমরা বুঝলাম কিভাবে, যে আমরা যেহেতু গামার মান বের করতে হবে, তাহলে গামার রিলেশন তো কার সাথে, রুদ্ধতাপের সাথে। তাই রুদ্ধতাপের ডাটাগুলো আমরা নিছি। বলতো কোন সূত্রের সাথে মিলছে ভাইয়া, 3 নাম্বারটার সাথে। এটার একটু ক্যালকুলেশনটা বুঝো, যে এখান থেকে কিভাবে গামাটা বের করি, একটু খেয়াল করো। তাহলে আমরা জানি T1 P1 1 মাইনাস গামা বাই গামা সমান হচ্ছে T2 P2 1 মাইনাস গামা বাই গামা। তো ভাই এখানে খেয়াল করো, গামাগুলা কিন্তু একটু অন্য রকম আছে, তাই না, জটিল কমপ্লেক্সে আছে, ফরম্যাটে আছে। তো এখান থেকে গামাটা কেমনে বের করি, একটু ক্যালকুলেশনটা বুঝো, ভাইয়ের সাথে সাথে করো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ভাইয়া, T1 ডিভাইডেড বাই T2 সমান হচ্ছে P2 ডিভাইডেড বাই হচ্ছে, আচ্ছা এটার দরকার নাই, এটার সাথে P1টাকে এখানে রেখে দাও। P1 এ কি মান দেওয়া আছে কোনো, আচ্ছা না, খালি দ্বিগুণ করা হয়েছে না 3 গুণ, আচ্ছা দরকার নাই, তাহলে সমস্যা নেই। তাহলে এটা লেখা হচ্ছে P2 বা P1 তার পাওয়ার হচ্ছে 1 মাইনাস গামা বাই গামা। মান আচ্ছা হ্যাঁ হয়েছে। তাহলে এখানে ভ্যালু বসা ভাইয়া, T1 বাই T2, T1 হচ্ছে 303 আর T2 হচ্ছে 470.83। P2 মানে 3P1 ডিভাইডেড বাই P1, তারপর হচ্ছে 1 মাইনাস গামা বাই গামা। তাহলে এই পাশে একটু ভাগ দাও, কত আছে, 0.6435 সমান সমান 3 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। ভাই নর্মাল ক্যালকুলেশন তোমরা সবাই পারবা। বলতো আমরা যে রাশিটার মান বের করবো, দেখো সেটা পাওয়ারে আছে, তাহলে কি করতে হয়, লন আনতে হবে, নামাইতে হবে, তাই না। তাহলে দুই পাশে আমরা লন নিয়ে আসি, বা লন 0.6435 সমান সমান হচ্ছে লন 3 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। লন 0.6435 সমান হচ্ছে 1 মাইনাস গামা বাই গামা ডট লন 3, বা 1 মাইনাস গামা বাই গামা সমান হচ্ছে লন 0.6435 ডিভাইডেড বাই লন 3, বা 1 মাইনাস গামা বাই গামা সমান হচ্ছে মাইনাস 0.4। তাহলে এখানে গুণ তো 1 মাইনাস গামা সমান সমান হচ্ছে মাইনাস 0.4 গামা, বা 1 সমান সমান গামা মাইনাস 0.4 গামা। তাহলে এখান থেকে আসবে হচ্ছে 1 সমান সমান হচ্ছে 0.6 গামা। তাহলে আমরা এখান থেকে গামার মানটা বের করব, গামা ইকুয়াল হচ্ছে 1 ভাগ 0.6, কত আসে 1.67। তাহলে এখান থেকে আসছে, সুতরাং গামা ইকুয়াল হচ্ছে 1.67। বলতো 17.67 এটা কিন্তু এক পারমাণবিক গ্যাসের জন্য নাকি, হ্যাঁ এক পারমাণবিক, তার মানে এটা হিলিয়াম ছিল, তাই না ভাই। তাহলে লেখা হচ্ছে যেহেতু এক পারমাণবিক গ্যাসের জন্য
বি গ্যাসের জন্য গামা ইকুয়াল হচ্ছে 1.67। তাই বলা হচ্ছে আমাদের প্রশ্নে কি চাইছে, জাহিনের দাবি সঠিক ছিল কিনা। জাহিনের দাবি সঠিক, দাবি সঠিক। কোনটা সিরিয়ালে বলছে না, এবং দিয়ে এটা বলে দিচ্ছে একসাথে একই লাইনে না, এবং এর পরে পুরাটাতে একই লাইনে বলছে। আচ্ছা সবাই একটু খেয়াল করি, বলতো কুমিল্লা বোর্ড 24-এর কোশ্চেন। তো তোমরা তো জানো যথারীতি অন্যরা যেমন প্রশ্ন দেয় ওরা দেয় না, তো এখানেও তারা অন্য টাইপের প্রশ্ন দিচ্ছে, আর সবাই একই টাইপের প্রশ্ন দিছে। কুমিল্লা 24 কোশ্চেনটা একটু খেয়াল করো। আচ্ছা প্রশ্নটা একটু দেখো, বলা হচ্ছে পিস্টন যুক্ত একই ধরনের দুটি ভিন্ন সিলিন্ডারে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 8 গ্রাম হাইড্রোজেন গ্যাস আছে। প্রথম সিলিন্ডারে আয়তন স্থির রেখে, দেখো বলতো লাস্ট ক্লাসে আমরা থিওরি পড়ছি, আয়তন স্থির রেখে মানে কি সিভি, তাই না ভাইয়া? আয়তন স্থির রেখে 410 জুল তাপ প্রদান করায় গ্যাসের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস উন্নীত হলো। অপরপক্ষে দ্বিতীয় সিলিন্ডারে চাপ স্থির রেখে, যে লাস্ট ক্লাসে যে থিওরি পড়ছে ওইখান থেকে দিচ্ছে, একটা হচ্ছে আয়তন স্থির রাখছে আর একটা চাপ স্থির রাখছে, 410 জুল তাপ প্রদান করা হলো। গ নাম্বার বলছে স্থির আয়তনে মোলার তাপ ধারণ ক্ষমতা মানে মোলার আপেক্ষিক তাপ ব্র্যাকেটে লিখে দিছে সিবি নির্ণয় করো। তাহলে আসো ভাই আমরা এখানে একটু ডাটাটা লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোশ্চেন 3 কুমিল্লা 24, কোশ্চেন 3 কুমিল্লা বোর্ড 24, গ নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করি। তো গতে আমাদেরকে বলছে যে তোমার ইনফরমেশন গুলা যেগুলা দেওয়া আছে এখানে একটু প্রাথমিক লেখো তাপমাত্রার পরিবর্তন, এটা একটু বাংলায় লেখো ভাইয়া, বুঝাইতে হবে। তাপমাত্রার পরিবর্তন বলতো আমরা যে লাস্ট ক্লাসে সূত্রটা পড়ছি সিভি ইকুয়াল ডিকিউ ডিভাইডেড বাই এন ডিটি, বলতো ডিটি দ্বারা তো বোঝায় ক্ষুদ্র পরিবর্তন, বড় পরিবর্তনকে কি দ্বারা প্রকাশ করে? ডেলটি। তাহলে এখানে লেখা হচ্ছে ডেলটি, ডেলটি সমান সমান হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 5 কেলভিন। তাহলে তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে 5 কেলভিন। হ্যাঁ ক্ষুদ্র পরিবর্তন। এখন আসো এরপরে দেখো, এরপরে আমাদেরকে তাপ প্রদান করা হয়েছে, দেখো কয় জুল? 410 জুল। তাহলে প্রদত্ত তাপ বলতে ডি কিউ দ্বারা বোঝায় ক্ষুদ্র তাপ, তাহলে বড় তাপ বুঝাইতে আমরা বুঝবো কিউ সমান হচ্ছে 410 জুল। 410 জুল তাপ প্রদান করা হয়েছে। তোমাকে মোল সংখ্যা বলা আছে, খেয়াল করো, মোল এন। ভাই এই জায়গায় একটু খেয়াল করো তো, সরাসরি মোল সংখ্যাটা বলা নাই, বলা হচ্ছে 8 গ্রাম হাইড্রোজেন নিছো, তাহলে ভর বলে দিছে, তাহলে আণবিক ভর দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? মোল সংখ্যা। তাহলে হাইড্রোজেনের আণবিক ভর কত ভাই? 2 H2, তাই না ভাইয়া? 2, তাহলে এটা আসছে 4 মোল, এটা আসছে 4 মোল। এখন ভাই আমাদেরকে বের করতে বলছে সিভি ইজ ইকুয়াল হোয়াট। তাহলে তোমরা বুঝতে পারতেছো ভাইয়া, আমরা থিওরিতে তো ক্ষুদ্র তাপ, তাই না, তার জন্য এই সূত্রটা লিখছিলাম। তাহলে এই জায়গায় সূত্রটা হালকা একটু চেঞ্জ হবে। আমরা জানি সিভি ইজ ইকুয়াল কিউ ডিভাইডেড বাই এন ডেল টি, তাহলে সিভি ইজ ইকুয়াল হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে এন ডেল টি। তাহলে ভাই সব ভ্যালু দেওয়া আছে, বসায় দাও এবার। কিউ এর মান দেওয়া আছে 410, এন এর মান 4, ডেল টি 5, 20.5,
20.5 বলতে এককটা এখান থেকে বোঝা যাচ্ছে, জুল পার মোল পার কেলভিন। তাহলে জুল পার মোল পার কেলভিন। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা তারা আমাদেরকে স্থির আয়তনের জন্য করছে। হ্যাঁ, প্রথম কোশ্চেনটা তারা আমাদেরকে স্থির আয়তনের জন্য করছে, তাহলে আমরা ওইখান থেকে আমরা সিভিটা বের করে নিলাম। এখন ভাই আমরা আগে পরের কোশ্চেনটা বুঝি, পরে সলভে যাই। বলা হচ্ছে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা 15°C উন্নীত হবে কিনা। দ্বিতীয় সিলিন্ডারে বলতো, দ্বিতীয় সিলিন্ডারে কি করা হয়েছে বলতো ভাই? স্থির চাপে। তাহলে একটু ভাই সূত্রটা আগে একটু বুঝো, তারপরে ভাই অঙ্ক করি। আমরা তো জানি সিপি ইকুয়াল হচ্ছে কিউ ডিভাইডেড বাই এন ডেল টি। তাহলে এইখান থেকে দেখো তো ভাইয়া, ডেল টি সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে কিউ ডিভাইডেড বাই এন সিপি। এবার ভাইয়া বলো তো, ডেল টি এর ভেতরে আছে T2 মাইনাস T1, এইখান থেকে তুমি T2টা বের করে নিয়ে আসতে পারবা। তাহলে বলো তো ভাইয়া, তুমি T2 বের করতে পারবা, T1 দেওয়া আছে, তাহলে কার মান জানা লাগবে? সিপি এর মান জানা লাগবে। তাহলে ভাই সিভি এর মান জানো, সিভি এবং সিপি এর একটা রিলেশন আছে, ওইখান থেকে আমরা আগে কার মান বের করব? সিপি। তাহলে লেখো ঘ নাম্বার, লেখো ঘ। আমরা জানি সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল হচ্ছে আর, সিপি ইকুয়াল সিভি প্লাস আর, সিপি ইকুয়াল 20.5 প্লাস আর এর মান 8.314 বসাইও না, তারা 8.31 পর্যন্ত দিছে, ওইটাই বসাও তারা যেটা দিছে। তাহলে আর এর মান এই প্রশ্নে দিয়ে দিছে 8.31। তাহলে আমরা আগে সিপি এর মানটা কত আসে দেখ, 28.81 নাকি জুল পার মোল পার কেলভিন। এখন আমরা সিপি এর সূত্রটা লেখো। আবার সিপি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এন ডেল টি, বা ডেল টি সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই এন সিপি। ওরা আমাদের ক্লাস দেখলে খুশি হয়ে যাবে, তাই না? এনসিপি একটা দল আছে না, ওদের নামে তুমি অঙ্ক করতেছো, তো ওরা খুশি হবে না? তাহলে ডেল টি T2 মাইনাস T1 সমান সমান হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে এনসিপি। তাহলে এখান থেকে আমরা T2 সমান সমান হচ্ছে T1 প্লাস হচ্ছে কিউ ডিভাইডেড বাই হচ্ছে এনসিপি। তাহলে ভাইয়া ভ্যালুগুলা বসায় দাও এবার এখানে। T1 কোনটা বলতো ভাইয়া? প্রথমে কত ছিল তাপমাত্রা, বলেই তো দিচ্ছে 10। তাহলে 10°C মানে কত? 283 কেলভিন, তাই না ভাই? 283 প্লাস কিউ এর মান বলে দিছে 410, এন এর মান 4, আর এই যে সিপি এর মানটা আমরা জানতাম না, এটা বের করে নিয়েছি 28.81। দেখো কত আছে, 55 কেলভিন। এটা একটু সেলসিয়াসে নাও, 13.55°C। এবার কোশ্চেনে দেখো তারা কি বলছে। তারা বলছে টেম্পারেচারটা 15 ডিগ্রিতে নেওয়া যাবে কিনা। তাহলে আনসার কি হবে? যাবে না, তাই না ভাই? আমাদের 13 ডিগ্রিতে গেছে, 15 ডিগ্রিতে যায় নাই। তাহলে লেখা হচ্ছে সুতরাং T2 ইজ নট ইকুয়াল 15°C। সুতরাং T2 ইজ নট ইকুয়াল 15°C, অর্থাৎ তাপমাত্রা 15°C উন্নীত করা যাবে না। অর্থাৎ তাপমাত্রা 15°C উন্নীত করা যাবে না। কোনটা? সিপি বাই সিপি ইকুয়াল, হ্যাঁ করা যাবে। আচ্ছা ভাই পরের কোশ্চেনটা আসো। ঢাকা বোর্ড 23, কোশ্চেন 4, ঢাকা বোর্ড 23।
ঢাকা বোর্ড 23 ভাইয়া 24-এ 3টা কোশ্চেন আসছে, আমরা 3টা কোশ্চেন দেখলাম, এবার 23-এর কোশ্চেন গুলা দেখি। আচ্ছা ভাইয়া, এটার পাশে 2টা কোশ্চেন একসাথে লেখো। কোশ্চেন 4+5 দিনাজপুর 23, অর্থাৎ 2টা বোর্ডে একই কোশ্চেন দিছে। দেখো নিচে দেখো একই কোশ্চেনই দেওয়া আছে, 2টা বোর্ডে সেম কোশ্চেন দিছে। তাহলে কোশ্চেনটা একটু দেখো কি বলছে। বলা হচ্ছে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে, ভাইয়া এই অধ্যায়ের লাস্ট টপিকটা হচ্ছে ইঞ্জিন, যেটা থিওরি আমরা আগামী ক্লাসে পড়বো আর কি। তো এখানে হালকা একটু চলে আসছে, কোনো সমস্যা নেই, এটা করা যাবে। দেখো বলা হচ্ছে 56 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে একটি ইঞ্জিনের সাহায্যে প্রথমে সমুষ্ণ প্রক্রিয়ায় ও পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আয়তনে 3 গুণ করা হলো। ইঞ্জিনটি 127 ডিগ্রি সেলসিয়াস, মাথায় রাখবা আমরা যেহেতু এখন ইঞ্জিনের থিওরি পড়ি নাই, এই প্রাথমিক তাপমাত্রাটা হচ্ছে 127, হ্যাঁ এটা মাথায় রাখো, মানে এটা T1, এবং পরে 27 ডিগ্রি সেলসিয়াসে কার্য করে, এটা T2। আপাতত যেহেতু আমরা ইঞ্জিনের থিওরি পড়ি নাই, আমরা আগামী ক্লাসে এই থিওরিটা পড়াবো আর কি। আপাতত এটা মাথায় রাখো, ইঞ্জিনের ক্ষেত্রে 127 হচ্ছে যেটা দেওয়া আছে, মানে উচ্চ তাপমাত্রা যেটা, সেটা হয় T1 আর নিম্ন তাপমাত্রাটা হয় T2। এরপরে গ নাম্বার কোশ্চেনে বলছে ইঞ্জিনের কর্মদক্ষতা নির্ণয় করো। ওই যে ভাইয়া বললাম থিওরিটা সামনে আসবে, আপাতত অঙ্কটা যেহেতু আসে আমরা করি, আমাদের এই থিওরির সাথে ঘ নাম্বারটা মিলে, ওই কারণে এই কোশ্চেনটা এখানে দেওয়া হয়েছে। তাহলে লেখা হচ্ছে T1 সমান হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস, কত আসবে 400 কেলভিন। T2 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, 300 কেলভিন। আচ্ছা, তা আমাদেরকে ভাইয়া দক্ষতা ইটা ইকুয়াল হোয়াট, আমাদেরকে ইঞ্জিনের দক্ষতাটা বের করতে বলছে। দক্ষতাটাকে ইটা দ্বারা প্রকাশ করে, আমাদেরকে ইঞ্জিনের দক্ষতাটা বের করতে বলছে। তাহলে ইঞ্জিনের দক্ষতার ফর্মুলাটা আমরা আগামী ক্লাসে এটা পড়বো, আপাতত লিখে রাখি। আমরা জানি ইটা সমান সমান হচ্ছে 1 মাইনাস T2 ডিভাইডেড বাই T1 ইন্টু হচ্ছে 100%। এটা হচ্ছে কোন একটা ইঞ্জিনের দক্ষতা বের করার ফর্মুলাটা। তাহলে ইটা সমান সমান হচ্ছে 1 মাইনাস T2 300 ডিভাইডেড বাই 400 ইন্টু হচ্ছে 100%, 25%। তাহলে ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 25%। আচ্ছা, ঘ নাম্বার দেখো আবারও সেম কোশ্চেন, কোন প্রক্রিয়ায় কাজ বেশি হয়েছে, কিন্তু এটা আরো সহজে করা যাবে, এখানে সব ডাটা যেহেতু দেওয়া আছে। দেখো ঘ, ফার্স্টে আসো সমুষ্ণ প্রক্রিয়ায়। ঘ নাম্বার সমুষ্ণ প্রক্রিয়ায়, ভাইয়া একটু হেল্প করবা, এদিকে একটু খেয়াল করো তো ভাইয়া, এদিকে এদিকে। সমুষ্ণ প্রক্রিয়ায় কাজ বের করার জন্য আমাদের তো একটা টেম্পারেচার টি লাগবে, এখন সেটা কত 127 না 27? 127। ওই যে ভাইয়া বললাম ইঞ্জিনের থিওরি পড়াইলে দেখবা আমাদের প্রাথমিক তাপমাত্রাটা কত ভাইয়া 127, ওইটা হচ্ছে আমাদের ইঞ্জিনের প্রাথমিক তাপমাত্রা। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমাদের এনটা আগে বের করো, এন দেওয়া নাই কিন্তু বলছে 56 গ্রাম নাইট্রোজেন আছে, তাহলে কত দ্বারা ভাগ দিব 28, তাহলে 2 মোল। তাহলে আমাদের 2 মোল নাইট্রোজেন আছে, আর টেম্পারেচারটা হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 400 কেলভিন। তাহলে টেম্পারেচারটা হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস, 400 কেলভিন। এরপরে তারা কি বলছে, সাহায্যে প্রথমে সমস্ত পরে আয়তন 3 গুণ করা হয়েছে। তাহলে V2 ইকুয়াল হচ্ছে 3V1, বা V2/V1 ইকুয়াল হচ্ছে 3। কৃত কাজ W1 nRT লন V2/V1। তাহলে ভ্যালু বসা ভাইয়া, 2 8.314, টেম্পারেচার 400 ইন্টু লন 3, হ্যাঁ 09 জুল।
আচ্ছা ভাইয়া, এবার রুদ্ধতাপীয়তে একটু খেয়াল করো তো ভাইয়া। রুদ্ধতাপীয়তে কাজ বের করার জন্য তোমার দুইটা টেম্পারেচার জানা লাগে, বলতে এই ম্যাথে দুইটা টেম্পারেচারে কিন্তু দিয়ে দিচ্ছে, তাই না ভাই? তাহলে এটা আরো সহজ, তাহলে বসায় দাও খালি সূত্রে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রক্রিয়ায় W2 সমান সমান হচ্ছে NR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। ভ্যালুগুলা বসাও। N হচ্ছে আমাদের 2 মোল, আর 8.314। ভাইয়া নাইট্রোজেন বলছে N2, তাহলে কত আসবে? 1.4 মাইনাস হচ্ছে 1 ইন্টু T1, T1 হচ্ছে 400 আর T2 হচ্ছে 300। তাহলে দেখো আমাদের W2টা কত আছে? 457। আচ্ছা, জুল। তারা প্রশ্নে কি বলছে? বলা হচ্ছে কোন প্রক্রিয়ায় কৃত কাজ বেশি হয়েছে? তাহলে সমষ্ণতে, তাহলে হচ্ছে সুতরাং W1 গ্রেটার দেন W2, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বেশি হবে, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ বেশি হবে। আচ্ছা, রাজশাহী 22-এর যে কোশ্চেনটা আছে ভাইয়া, এটা একটু পড়ো, আর সাথে হচ্ছে ঢাকা বোর্ড 24-এ যে কোশ্চেনটা ওইটা পড়ো। হ্যাঁ, এটাই হচ্ছে ঢাকা বোর্ড 24-এ রিপিট হয়ে আসছে আর কি। কোশ্চেনটা একটু পড়ো, একটু মান চেঞ্জ হয়ে। বলা হচ্ছে আদর্শ তাপমাত্রা চাপে একটি সিলিন্ডারে 1 মোল হিলিয়াম গ্যাস রাখা আছে। এখানে হিলিয়াম বলছে আর ওখানে কার্বন ডাইঅক্সাইড বলছে। পরবর্তীতে উক্ত হিলিয়ামের আয়তন প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় ও পরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় 1.5 গুণ করা হলো। সেম টু সেম সব কোশ্চেন, বুঝছি ভাই? তাহলে এটার জন্য একটু খাতায় জায়গা রেখা দাও, আর শীটে এটার পাশে লিখে রাখো কোশ্চেন 1-এর অনুরূপ। বাসা এটা একটু করে নিও, এটা পাশে লিখে রাখো, তাহলে মনে থাকবে। প্রশ্ন 1-এর অনুরূপ শীটের লিখে রাখো 6-এর পাশে, প্রশ্ন 1-এর অনুরূপ। ঠিক আছে, এটার জন্য জায়গা রেখা দাও সেম টু সেম 1-এর মতো করে। ঠিক আছে ভাই, রিকোয়েস্ট শীটের অঙ্কগুলো অবশ্যই করবে, একটাও বাদ দিবা না। আমরা 7 নম্বর কোশ্চেনটা আসি, চট্টগ্রাম 22। 7 নম্বর চট্টগ্রাম 22। 7 নম্বর চট্টগ্রাম 22 বলতো থিওরি পড়ানোর সময় এটা আমরা পড়ছি। দেখো কি বলছে, বলা হচ্ছে তাপ সুপরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে, বলতো সুপরিবাহী আর অপরিবাহী, সুপরিবাহীতে কি হয়? সমষ্ণ, আর অপরিবাহিত হয় রুদ্ধতাপীয়। আচ্ছা, বলা হচ্ছে 1 মোল নাইট্রোজেন গ্যাস আছে, অতঃপর উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো মানে কি? একবার সমষ্ণতে অর্ধেক করছে, একবার রুদ্ধতাপীয়তে অর্ধেক করছে। নাইট্রোজেনের গামা বলে দিছে, আর এর মান বলে দিছে। গতে বলছে অপরিবাহী সিলিন্ডারে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। অপরিবাহী সিলিন্ডারে মানে কথা রুদ্ধতাপীয়তে T2 বের করতে বলছে। তাহলে আসো আমরা ইনফরমেশন গুলো যদি এখানে লিখি। কোশ্চেন 7 চট্টগ্রাম 22 গ নাম্বার। তাহলে P2 সমান সমান হচ্ছে উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো P1/2। আমাদেরকে প্রশ্ন বলছে P2 ইকুয়াল হচ্ছে P1/2। চূড়ান্ত তাপমাত্রা T2 বের করতে বলছে, তাহলে তোমার T1 জানা লাগবে। দেখো কোশ্চেন একদম সেকেন্ড লাইনে পড়ো, T1 দেওয়া আছে, পাইছি 750। তাহলে T1 সমান হচ্ছে 750 কেলভিন। আমরা T2টা বের করব। গামা তারা বলে দিছে মেবি 1.4। তাহলে যে এখানে সেকেন্ড সূত্রটা হবে, তাহলে আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার, ও সরি P দেওয়া আছে তাই না? তাহলে P দেওয়া থাকলে থার্ড সূত্রটা হবে এটা। ঠিক আছে, V তো না, P দিছে। তাহলে T1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান সমান হচ্ছে P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, বা T
T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু হচ্ছে P1/P2, তারপর হচ্ছে 1 মাইনাস গামা বাই গামা। T2 ইকুয়াল T1 হচ্ছে 750 ইন্টু P1/P2। আচ্ছা, আমরা P2 এর মান বসাবো আর কি, তাহলে P1 আর P2 মানে হচ্ছে P1/2, গামা হচ্ছে 1.4 ডিভাইডেড বাই 1.4। ওকে, একজন ক্যালকুলেট করবে। ছয়শো পনেরো দশমিক 25 কেলভিন। কেলভিনও রাখতে পারো, মন চাইলে সেলসিয়াসও নিতে পারো, এটা কোনো সমস্যা নেই। দেখো ঘ নাম্বার কোশ্চেনটাতে আবারও সেম কোশ্চেন, যে এই যে দুইটা প্রক্রিয়ায় কোন প্রক্রিয়ায় কতটুকু কাজ হয়েছে। তাহলে ফার্স্টে লেখো সমষ্ণ প্রক্রিয়ায়, ঘ সমষ্ণ, W1 সমান সমান, এখানে সব মান দেওয়া আছে ভাইয়া, nRT লন P1 বা P2, nRT লন P1/P2। n কি দেওয়া আছে ভাই? 1 মোল দেওয়া আছে। হ্যাঁ, তাহলে n এর জায়গায় বসাও 1, আর এর মান 8.31। টেম্পারেচার কোনটা বসবে ভাই? দুইটা তো পাইছো, 750, তাই না? প্রাথমিক তাপমাত্রা ছিল 750। ভাই এটা পাশে একটু ছোট্ট করে একটু এই দিকে খেয়াল করো তো, P2 ইকুয়াল হচ্ছে P1/2। তাহলে এইখান থেকে তুমি যদি P1/P2 এর মান বের করো, P1/P2 কত আসবে? 2। তাহলে এই মানটা আমরা ডিরেক্ট বসায় দিচ্ছি, লন 2। তাহলে ক্যালকুলেটর করতে সুবিধা হবে, ক্যালকুলেট করতে কত আসে না, 4320.039 জুল। এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়া। এবার আমরা রুদ্ধতাপীয়তে বের করো, রুদ্ধতাপীয়তে W2 nR ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2, 1 ইন্টু হচ্ছে 8.31, 1.4 মাইনাস 1 T1 750। ভাই দেখো T2টা এই যে আমাদেরকে আগের ম্যাথে বাইর করে নিয়েছে 615.25, 615.25। 2799.43 জুল। এখন তোমাকে বলছে দুইটা সিলিন্ডারের কাজের তুলনা করো। এখন তুমি তোমার ইচ্ছা মতো তুলনা করতে পারো, একটা থেকে একটা বিয়োগ করে বলতে পারো এটাতে বেশি, কিংবা কে কাজ চাই কতটুকু বেশি ওইটাও বলে দিতে পারো। ডেল ডাব্লিউ সমান সমান W1 মাইনাস W2, তাহলে 4320.039 মাইনাস 2799.43 কত আসে? 1520607 জুল। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং তাপ সুপরিবাহী পাত্রে, সুপরিবাহী সিলিন্ডারে 1520.607 জুল কাজ বেশি হবে। হ্যাঁ, তুলনা করতে বলছে, ওই জন্য বিয়োগ করে দেখাই দিলাম যে কতটুক বেশি বা কতটুক কম। বলতো তুলনা আরেক ভাবেও করা যায়, মনে আছে না ভাই? ভাগ করে যে এটা এটার এত গুণ বা এটা এটার চেয়ে এত গুণ বেশি বা কম।
8 নাম্বার কোশ্চেনটা স্টার্ট দাও ভাইয়া। এটা প্রায় সময় কলেজগুলোতে থাকে, সিলেট 22। আর এই কোশ্চেনটা কোন কোশ্চেনটা থেকে আসছে, এটা ব্যাক পেজে যাও। এটা 20 বছর আগে বুয়েটে 2002 সালে ভর্তি পরীক্ষায় আসছিল। 18 নম্বর কোশ্চেনে আছে, দেখো। যদি আমরা 18 পরে করবো আর কি, একটু কোশ্চেনটা একটু খেয়াল করো। হচ্ছে একটা মোটর টায়ারকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 বায়ুমণ্ডলীয় চাপে পাম্প করায় টায়ারটা হঠাৎ ফেটে গেল। বলতো হঠাৎ ফেটে গেছে, কি প্রক্রিয়া? এবার আসো আমরা ওই কোশ্চেনটায় আসি। সিলেট 22 কোশ্চেন নাম্বার 8 হচ্ছে একজন ফুটবলার অনুশীলন করার সময় হঠাৎ লক্ষ্য করলো যে ফুটবল ফেটে বাতাস বের হচ্ছে। তাহলে হঠাৎ বাতাস বের হচ্ছে, তাহলে রুদ্ধতাপীয়। ওইখানে টায়ার ফাটছে আর এটাতে বলছে ফুটবল ফাটছে। সে আরো লক্ষ্য করলো যে ফুটবল থেকে যে বাতাস বের হচ্ছে তা পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণ, অর্থাৎ ফুটবল থেকে গরম বাতাস বের হচ্ছে। ফুটবলের অভ্যন্তরে বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বায়ুর চাপ 2 atm, বায়ুর আয়তন 1 মিটার কিউব, গামার মান ছিল 1.4। গ নাম্বার বলছে ফুটবল থেকে নির্গত বায়ুর চূড়ান্ত আয়তন নির্ণয় করো। এটা একটু ভাইয়া বুঝাই। বলতো ভাইয়া ফুটবলের ভেতরে যে বায়ুটা ছিল তার আয়তন ছিল 1 মিটার কিউব। বলতো ফুটবলটা কেন ফাটছে, এটা বুঝতেছো না ভাই? আয়তন বেড়ে গেছে। আয়তন বাড়ার কারণে ফুটবলটা ওইখানে আর থাকতে পারে নাই, সরি বাতাসটা আর থাকতে পারে নাই, ফেটে গেছে। তাহলে যে আয়তন বাড়ছে, কতটুক বাড়ছে সেটাই তোমার কাছে চাইছে, যে ফুটবল থেকে যে বাতাসটা বের হচ্ছে তার নির্গত আয়তন কত, মানে V2 তোমাকে বের করতে বলছে। তাহলে আসো আমরা গ নম্বর কোশ্চেনটা লেখো। কোশ্চেন 8 সিলেট 22 গ। কোশ্চেন 8 সিলেট বোর্ড 22 গ নাম্বার কোশ্চেন। আমরা প্রথম কিছু ইনফরমেশন লিখি ভাইয়া। তারা আমাদেরকে P1 বলে দিছে। P1 কোনটা কোনটা? আচ্ছা, আয়তন সংকোচন হলে কি ফাটে না প্রসারণ হলে ফাটে? আর গরম বাতাস কেন বের হচ্ছে, এখানে অন্য রিজন, সেটা আমরা ঘতে চাইছি, এটা ব্যাখ্যাটা সেটা আমরা দেখব। খেয়াল করো, P1 সমান সমান হচ্ছে 2 atm। সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এ হচ্ছে আমাদের ফুটবলটা। তাহলে প্রাথমিক অবস্থায় যে বাতাসগুলা, এই বাতাসগুলা তো আমাদের ফুটবলের ভেতরে ছিল। তাহলে এরা কত চাপে ছিল আমাদেরকে কোশ্চেনে বলে দিছে, 2 atm চাপে ছিল। তার মানে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। আর তারা কত আয়তনে ছিল? 1 মিটার কিউব আয়তনে ছিল। তাহলে V1 সমান সমান হচ্ছে 1 মিটার কিউব। এবার একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, এই ফুটবলের অঙ্কে এবং টায়ারের অঙ্কে তোমার কাছে তারা চূড়ান্ত আয়তনটা চাইছে। চূড়ান্ত আয়তন V2 চাইছে। তোমরা ভাইয়া একটু হেল্প করো তো ভাইয়া। V2 বের করতে হলে অবশ্যই কার মান জানা লাগবে বলতো? P2। এখন প্রশ্ন হচ্ছে এই P2টা কি? একটা জিনিস মাথা রাখবা, এই টায়ারের অঙ্ক বা ফুটবলের অঙ্ক, এদিকে খেয়াল করো তো ভাইয়া। ভেতরে যখন থাকে, কথা শুনি ভাইয়া, ভেতরে যখন থাকে এগুলা তো প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থায় সে ভেতরে ছিল, এখন এটা ফেটে গেছে ভাইয়া। এই বাতাসগুলা বের হয়ে আসতেছে। বলতো বাতাসগুলা বের হয়ে কোথায় আসতেছে? নেচারে আসতেছে। তার মানে এখন নেচারে আসা মানে আমরা যেখানে আছি সেখানে আসতেছে। তাহলে এইখানে আমরা কত চাপে আছি? 1 atm চাপে। তার মানে মাথা রাখবা এই সকল কন্ডিশনে P2 যেটা আসবে, P2 যেটা আসবে সেটা হচ্ছে তোমার নেচারের চাপ। বুঝছো ভাইয়া? বাইরের তাপ, কারণ এটা বের হয়ে কোথায় আসতেছে বলতো ভাইয়া? বাইরে। তাহলে বায়ুর চাপটা হবে। তাহলে P2 সমান সমান হচ্ছে 1 atm। P2 সমান সমান 1 atm। যে ভাইয়া লিখে দিচ্ছি, দরকার এখানে লিখে রাখো, বায়ুর চাপ। বায়ুর চাপ বাহিরের বায়ুর চাপ। কারণ কি, এটা বের হয়ে কোথায় আসতেছে ভাইয়া? এই যে দরকার যে দেখা দিচ্ছি, এটা বের হয়ে বাইরে আসতেছে। তাহলে এটা বের হয়ে বাইরে আসতেছে, ছোট্ট করে ছবিটা এঁকে রাখো। হ্যাঁ, বের হয়ে বাইরে আসতেছে। তাই এটা যখন বাইরে আসবে তার মানে এই চাপটা হবে বাইরের বায়ুচাপ, নেচারে চলে আসতেছে। তাহলে আসো ভাই, আমরা যদি গামা কি দেওয়া আছে দেখো তো, গামা হচ্ছে 1.4। তাহলে একদম প্রথম সূত্রটা ভাইয়া, তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা, P2 V2 টু দি পাওয়ার গামা। তার মানে ভাইয়া যে ম্যাথগুলাতে বলবে বেলুন, ফুটবল, টায়ার ফেটে গেছে, এই সবগুলা ম্যাথেরই কনসেপ্ট এক। ফেটে যাওয়ার পরে এরা কোথায় আসবে বলতো ভাইয়া? নেচারে আসবে। আর নেচারে আসলে নেচারের চাপে থাকবে তখন তারা। তাহলে আসো আমরা যদি এখান থেকে লিখি, বা
v2 টু দি পাওয়ার গামা সমান সমান হচ্ছে p1/p2 ইন্টু হচ্ছে v1 টু দি পাওয়ার গামা। লাস্ট ক্লাসে থিওরি পড়ানোর সময় বুঝাইছি এই গামাটাকে সরাবো, তাহলে উভয় পক্ষে পাওয়ার 1 বাই গামা নিয়ে আসলাম, তাহলে p1/p2 ইন্টু v1 টু দি পাওয়ার গামা তার পাওয়ার 1 বাই গামা, গামাটা এই দিক থেকে এসে 1 বাই গামা হয়ে গেছে। তাহলে v2 ইকুয়াল হচ্ছে p1/p2 তার পাওয়ার 1 বাই গামা ইন্টু হচ্ছে v1, মান বসায় দাও। p1 হচ্ছে 2 atm, p2 হচ্ছে 1 atm, গামা হচ্ছে 1.4, v1 দেওয়া আছে হচ্ছে 1 মিটার কিউব, 1.64 নাকি 1.64 মিটার কিউব। এখন তুমি বলো তো বাতাসটা ফাটছে কেন? বুঝছি না ভাই। সে নর্মালি ছিল 1 মিটার কিউবে, এখন হঠাৎ করে তার আয়তনটা 1.64 হয়ে গেছে, যার কারণে সে ফেটে গেছে। কোনটা ভাইয়া? চাপ আর টেম্পারেচার তো দেওয়া নাই, তো আছে? না, বাইরের তাপমাত্রা তো দেওয়া নাই তোমার। না, রুম টেম্পারেচার তোমার বলে নাই তো। এটা তো ভেতরের তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি, বাইরের তাপমাত্রা তো বলে নাই তোমার এই ম্যাথে। বলা থাকলে অবশ্যই তুমি তাপমাত্রা দিয়ে করতে পারতা, বুঝবে? কিন্তু বাইরের চাপটা তো আমরা জানি, চাপটা কত ধরা হয় সাধারণত 1 atm। এখন ঘ নাম্বারে তোমার বাইরের তাপমাত্রাটাই বের করতে হবে। কোশ্চেন পড়ে দেখো, তোমার বলছে না যে সেটা তার কাছে বাইরে গরম লাগতেছে, আসলে এটা কেন গরম লাগতেছে এটা একটু ভাইয়া বুঝাই। এদিকে খেয়াল করো, ঘ নাম্বারটাতে ভাই এইদিকে একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে তোমার ফুটবলটা, এইদিকে এদিকে। এবার আসলে আমরা কেন ভেতরে গরম লাগতেছে এটা একটু বুঝাই। এখানে মনে করো T1 প্রাথমিক অবস্থায় 27 ডিগ্রি সেলসিয়াসে এরা ছিল, আর V1 সমান সমান হচ্ছে 1 মিটার কিউব, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় এই জিনিসটা ছিল। এখন বলো তো এখান থেকে যখন একটা ছিদ্র হবে, এখান দিয়ে বাতাসটা বের হয়ে আসবে, বাতাসটা কোথায় আসতেছে বলতো ভাইয়া? পরিবেশে আসতেছে। এখন পরিবেশে কে আছে ভাই? পরিবেশে তুমি আছো। তাহলে বলতো পরিবেশে যখন আসতেছে তার টেম্পারেচারটা আমরা ধরলাম হচ্ছে T2, আর বুঝার সুবিধার্থে ভাইয়া ধরলাম মনে করো T2 ইকুয়াল 14 ডিগ্রি সেলসিয়াস মনে করো। এবার তুমি খেয়াল করো তো ভাইয়া, ভেতরে তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর বাইরে আসার কারণে তাপমাত্রা মনে করো 14 ডিগ্রি সেলসিয়াস, বা বাইরের তাপমাত্রা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। বাইরে কে আছে ভাই? তুমি আছো। এখন তুমি নর্মালি বলো, ভেতর থেকে যে বাতাসটা আসতেছে তোমার কাছে ঠান্ডা লাগবে না এখন গরম লাগবে? গরম লাগবে না ভাই? কারণ তুমি T2 তে আছো। T2 মানে কার তাপমাত্রা? পরিবেশের। একটু আগে যে আমরা P2 ধরছো 1 atm, এটা কার চাপ ছিল? পরিবেশের। তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে পরিবেশের তাপমাত্রাটা বের করবো, আর সেই তাপমাত্রাটা যদি T1 এর চেয়ে বেশি হয় তাহলে ভেতরে বাতাসটা যখন বের হবে তোমার কাছে ঠান্ডা মনে হবে। আর T2 এর মান যদি এই ভেতরের টেম্পারেচার চেয়ে কম হয় তাহলে ভেতর থেকে যে বাতাসটা আসবে সেটা তোমার কাছে কি মনে হবে? গরম মনে হবে। তাহলে আসো আমরা যদি আসি ঘ নাম্বার, পাশে ছবিটা একটু এঁকে রাখো। হ্যাঁ, ছবিটা এঁকে রাখো, তাহলে বুঝবা যে আমরা কি বুঝাইতে চাইছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা। আচ্ছা, এখানে কি কি ভ্যালু দেওয়া আছে? আচ্ছা, V1 V2 আছে, তাহলে হবে T1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল হচ্ছে T2 V2 টু দি পাওয়ার গামা। আমাদের গামা -1, তাহলে আমাদের T1 এর মান দেওয়া আছে ভাইয়া, T1 দেওয়া আছে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন। V1টা দেওয়া আছে হচ্ছে 1 মিটার কিউব, আর V2টা একটু আগে ঘ নাম্বারে তুমি বের করছো, V2 ছিল 1.64 মিটার কিউব। তাহলে V2 হচ্ছে 1.64 মিটার কিউব। তাহলে আমরা যেটা বের করবো T2, বা T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু হচ্ছে V1/V2 তার পাওয়ার হচ্ছে গামা -1। T2 ইকুয়াল হচ্ছে T1 300 ইন্টু হচ্ছে V1/V2 1/64 তার পাওয়ার হচ্ছে গামা -1 1.4 -1 46.14 কেলভিন। এখন দেখো ভাইয়া, বাইরের টেম্পারেচারটা কিন্তু কম আসছে,
তাই না ভাই? তার মানে এটা যখন পরিবেশে যখন আসতেছে ভেতরে 27 থেকে 300 কেলভিন থেকে সে 246 আসতেছে, তাহলে তোমার কাছে ভেতরে বাতাস কি মনে হবে? গরম মনে হবে। তাহলে লেখা হচ্ছে যেহেতু T1 গ্রেটার দেন হচ্ছে T2, তাই ফুটবল থেকে নির্গত বাতাস পারিপার্শ্বিকের তুলনায় উষ্ণ। আচ্ছা ভাই, 9 নাম্বার যে কোশ্চেনটা আসছে ভাইয়া, এটা পুরাটা কেটে দাও। এটা কার্নো ইঞ্জিন, আমরা এই পুরো টপিকটা থেকে দেওয়া হয়েছে, আমরা ভুলে এটা এখানে দেওয়া হয়ে গেছে। দেখো বলা আছে যে একটা কার্নো ইঞ্জিনে কাজ সম্পাদন করে, এটা ইঞ্জিনের থিওরির অঙ্ক, এখানে ভুলে দেওয়া হয়ে গেছে, এটা কাইটা দাও, আমরা ইঞ্জিনের এটা করাবো আর কি। আমরা কোশ্চেন 10-এ আসি। 10 নাম্বার দেখো, এটা আসছে রাজশাহী 21-এ। বলা হচ্ছে সুজানা প্রমাণ চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা সিলিন্ডারে 64 গ্রাম অক্সিজেন গ্যাস নিয়ে পরীক্ষা করছিল। সে গ্যাসটিকে রুদ্ধতাপীয় পদ্ধতিতে সংকুচিত করায় তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলো। বলা হচ্ছে সুজানা ব্যবহৃত গ্যাসটির চূড়ান্ত চাপ কত? আসো এখান থেকে শুরু করি। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন 10 গ নাম্বার, রাজশাহী 21। আমাদেরকে কি কি ইনফরমেশন দিছে আগে লেখো ভাইয়া। T1 দিয়ে দিছে 50 ডিগ্রি সেলসিয়াস, কত কেলভিন আসে ভাইয়া? আচ্ছা, T2 বলে দিছে 150 ডিগ্রি সেলসিয়াস, 423 কেলভিন। আচ্ছা, এবার তোমরা ভাইরা বলো তো, তোমার কাছে চূড়ান্ত চাপ চাইছে, একটু বুঝে বলবা হ্যাঁ। তারা তোমার কাছে চূড়ান্ত চাপটা চাইছে, চূড়ান্ত চাপ P2 ইকুয়াল হোয়াট বলতো? P2 বের করতে হলে অবশ্যই কি জানবে? P1। এখন আদি চাপ P1টা কত? কোশ্চেনে বলে দিছে, দেখো প্রমাণ চাপ, তাই না ভাইয়া? কোশ্চেনে বলে দিছে প্রমাণ চাপ, তাহলে 101325 প্যাসকেল। এটিএম করলে এটিএম এ আসবে অ্যান্সার, কোনো সমস্যা নেই। এটিএম এ বসালে এটিএম এ আসবে, প্যাসকেলে বসালে প্যাসকেলে আসবে। তাহলে টি আর পি, তাহলে আমাদের কোন সূত্র হবে ভাইয়া? 3 নাম্বার, তাই না? তাহলে 3 নাম্বার সূত্রটা আমরা লিখি। তাহলে আমরা জানি T1 P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান হচ্ছে T2 P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, বা P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা সমান সমান হচ্ছে T1 বা T2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা। P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, ওই পাশে মান বসায় দাও ভাইয়া। 323 ডিভাইডেড বাই 423 ইন্টু হচ্ছে 101325, তারপর হচ্ছে 1 মাইনাস গামা 1.4 ডিভাইডেড বাই 1.4। বাম পাশটা কত আসে ক্যালকুলেট করো। (0.028) আরেক ঘর বলো, 3। আর ওইখানে পি এর পাওয়ার কত আসে দেখো তো ভাইয়া।
-2/7 মনে হয় আসে। বাম পাশে একটু পি এর পাওয়ারটা একটু দেখো, এটা বিয়োগ দাও, যে এটা এই পাওয়ারটা জাস্ট বিয়োগ করো। হ্যাঁ -2/7, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা এটাকে লেখো, বা p⁻² সমান সমান 0.0283। তাহলে মাইনাস পাওয়ার মানে এটা নিচে আছে, 1/p⁻² সমান সমান হচ্ছে 0.0283। তাহলে এটা সাইড চেঞ্জ করে দিই আমরা, 1/0.0283 সমান সমান p⁻²/7। তাহলে পাওয়ারটাই দিকে আসলে 1 হয়ে যাবে। আচ্ছা এটা p2 ছিল। আচ্ছা তাহলে হচ্ছে p2 সমান সমান হচ্ছে 1/0.287, পাওয়ার হচ্ছে 1/2/7। তার মানে এটাকে সাজায় দিলে আসবে হচ্ছে p2 ইকুয়াল 1/0.0287, তারপর আসবে 7/2। দেখো কত আছে, লন দিয়ে আসে। আচ্ছা কোনো সমস্যা নেই, এটা করলেই হবে, ক্যালকুলেশন নিজের মতো। 1 ATM এ করলেও ATM এ আসবে। কত আসছে অ্যান্সার? 2697 10⁻³ প্যাসকেল। এটা 3 হবে। আচ্ছা এবার কত আছে? 434। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘ নাম্বারে আসো। ঘতে বলা হচ্ছে গ্যাসের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে। একটু আইডিয়া করে বলো তো ভাইয়া, আয়তনের পরিবর্তনটা চাইছে, মানে V2 - V1 বের করতে বলছে, তাই না ভাইয়া? কিন্তু প্রশ্ন হচ্ছে পুরা কোশ্চেনটা পড়ে দেখো তো, V1 কিন্তু বলা নাই, তাই না ভাইয়া? তাহলে বলো তো V1 বলা না থাকলে তো তুমি সরাসরি V2 বের করতে পারবে না। তাহলে এটা আমরা কি করতে পারি একটু খেয়াল করি, ওই যে অনুপাত বের করে নিয়ে আসতে পারবো, বা শতকরা প্রকাশ করে দিব আর কি। তাহলে দেখো ঘ নাম্বারটা, ঘ তাহলে T1 50°C সমান সমান হচ্ছে 323 কেলভিন, আর T2 হচ্ছে 150°C সমান হচ্ছে 423 কেলভিন। একটু খেয়াল করো তো ভাইয়া, T1 V1⁻⁻1, দেখো একটা বড় ছিল এটা ছোট, T2 V2⁻⁻1। তা আমাদের টার্গেট হচ্ছে ভাই আমরা V2টা বের করব। তাহলে এখান থেকে যদি আসি V2/V1, তারপর হচ্ছে Γ-1 T1/T2, তাহলে V2/V1 সমান হচ্ছে T1/T2, তারপর হচ্ছে 1/Γ-1। ভ্যালুগুলা বসো ভাইয়া, V2/V1, T1 হচ্ছে 323 আর T2 হচ্ছে 423, তারপর হচ্ছে 1/Γ কি দিছে, আচ্ছা অক্সিজেন বলছে তো, হ্যাঁ
তাহলে গামার মান বসায় দাও 1.4 minus 1 v2 by v1 0.509 এটা আসে হ্যাঁ উল্টা লিখছি নাকি ঠিক আছে তাহলে ওদের ব্যাচে 8 আসছিল মনে হলো বললো আচ্ছা থাক যা আসে। দেখো তাহলে এখান থেকে আমরা v2টা বের করো 0.509 v1 না এখন বলো তো ভাই আমাদেরকে তো v1টা দেওয়া নাই এখন প্রশ্ন হচ্ছে v1টা কত এবং সেটাকে বের করা যাবে কিনা কোশ্চেন পড়ো তো দেখো পারবা বলতো প্রশ্নে প্রথম ডাটাতে দেখো কি বলছে সুজানা প্রমাণ চাপে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 64 গ্রাম হাইড্রোজেন গ্যাস ব্যবহার করছিল তাহলে পিভি ইকুয়াল এনআরটি ওইখান থেকে আমরা v1টা বের করে নিয়ে আসতে পারবো বুঝছি তাহলে এখানে ডান পাশে এক সাইডে দেখো যে প্রাথমিক অবস্থায় না পরিবর্তন হ্যাঁ ওইটাই তো হবে কিন্তু যেহেতু ডাটা দিয়ে দিছে মান বের করে দেওয়াই ভালো 4 মার্কের কোশ্চেন ডাটা দিয়ে দিছে তাহলে প্রাথমিক অবস্থায় পিভি ইকুয়াল হচ্ছে এনআরটি তাহলে ভাইয়া এইখান থেকে দেখো আমরা v1টা বের করে নিয়ে আসতে পারবো তাহলে v1 সমান সমান হচ্ছে nRT1 ডিভাইডেড বাই p1 এখন বলো তো ভাইয়া কোশ্চেনে ডাটা দিয়ে দিছে 64 গ্রাম অক্সিজেন তার মানে কয় মোল অক্সিজেন ভাই 2 মোল তাহলে n এর জায়গায় বসাও 2 ইনটু হচ্ছে 8.314 t1 হচ্ছে 323 আর p1 দেওয়া আছে 101 325 না প্রমাণ চাপ না 325 তাহলে এইখান থেকে আসলো v1 ইকুয়াল 0.053 মিটার কিউব আচ্ছা আচ্ছা অ্যান্সার ঠিক আছে ওইটা আসে আচ্ছা অ্যান্সার মিললেই হবে 0.0 কত 0.5038 মিটার কিউব আচ্ছা 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 এদিকে ভাইয়া তাইলে এখন এই যে v1 এর মানটা তুমি পাইছো ভাই এটা এখানে বসায় দাও বসাইলে তুমি v2 পাবা 0.509 ইন্টু 0.053 তাহলে দেখো v2টা কত আসে 0.0269 মিটার কিউব এখন তারা দেখো তোমাকে কোশ্চেনে বলছে যে সুজানার আয়তনের কিরূপ পরিবর্তন ঘটে মানে আয়তনটা কতটুকু বাড়ছে বা কমছে তাহলে দেখো ডেল ভি মানে আয়তনের পরিবর্তনটা বের করতে বলছে এখন ডেল ভি সমান সমান হচ্ছে বড় কোনটা ভাইয়া এটা তাই না v1 মাইনাস v2 তাহলে হচ্ছে 0.053 মাইনাস 0.0269 0.0269 মিটার কিউব 1 আচ্ছা তাহলে লেখা হচ্ছে সুতরাং আয়তন 0.0261 মিটার কিউব হ্রাস পাবে এগারো নম্বর কোশ্চেনটা আসে দেখো সিলেট 21 বলা হচ্ছে পরীক্ষাগারে
750 মিলিমিটার পারদ-চাপে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পিস্টনযুক্ত দুটি গ্যাস সিলিন্ডারে প্রতিটিতে 2 মোল ত্রিপারমাণবিক গ্যাস আছে। উভয় সিলিন্ডারে চাপ অপসারণ করে, বলতো চাপ অপসারণ করছে, এই কথার মানে কি? আয়তন বাড়াইছে তাই না ভাই, নাকি কমাইছে? বলতো চাপ কমতেছে, তার মানে আয়তন কি হয়েছে? বাড়ছে। যাই হোক, চাপ অপসারণ করে প্রথমে সিলিন্ডারে রাখা গ্যাসের আয়তন দ্রুত দ্বিগুণ, অপরদিকে দ্বিতীয় সিলিন্ডারে গ্যাসের আয়তন ধীরে ধীরে দ্বিগুণ করা হয়েছে। তার মানে বোঝাই গেছে একটা রুদ্ধ, একটা হচ্ছে সমষ্ণ। গতে বলা হচ্ছে প্রথম সিলিন্ডারে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তাহলে লেখো। কোশ্চেন নাম্বার 11, সিলেট 21, গ নাম্বার। তাহলে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে একটু খেয়াল করো। এন বলা আছে 2 মোল, যাই হোক 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন দ্রুত দ্বিগুণ করা হয়েছে। ভাই খেয়াল করো, V2 ইকুয়াল হচ্ছে 2V1 প্রথম সিলিন্ডারে। সবাই একটু খেয়াল করি ভাই, T1 বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, T1 বলা আছে 30 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 303 কেলভিন। আর আমাদেরকে চূড়ান্ত তাপমাত্রা T2 বের করতে বলছে। আর প্রশ্ন বলছে তি পারমাণবিক গ্যাস আছে, তার মানে গামা হবে কত ভাইয়া? 1.33। তাহলে আমরা জানি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে T2 ইকুয়াল আসবে হচ্ছে T1 ইন্টু V1 বাই V2, তারপর হচ্ছে গামা মাইনাস 1। T1 বসাও 303, V1 বাই V2 2V1 1.33 মাইনাস 1, 241.047 কেলভিন। T2 না, আচ্ছা এবার ঘ নাম্বারে আবারও সেম কোশ্চেন দেখো। বলা হচ্ছে উভয় সিলিন্ডারের চাপ অপসারণে কৃত কাজ সমান হয়েছে কিনা, মানে সমষ্ণ আর রুদ্ধচাপীয়তে তাপীয়তে কাজ বের করতে বলছে। তাহলে ফার্স্টে লেখা হচ্ছে সমষ্ণ। ঘ নাম্বার সমষ্ণ। সমষ্ণর জন্য ভাইয়া তোমার এন লাগবে। এন বলে দিছে দেখো কোশ্চেনে, কয় মোল? 2 মোল নিছো। আর টেম্পারেচারটা লাগবে, প্রাথমিক তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 303 কেলভিন। তাহলে W1 সমান হচ্ছে nRT লন V2 বাই V1 8.314 ইন্টু হচ্ছে 303 ইন্টু হচ্ছে লন, ভাই এই যে V2 বাই V1 থেকে এখানে চাইলে সরাসরি মান বসায় দাও। V2 বাই V1 হবে 2, তাহলে লন 2 349227 জুল। এবার রুদ্ধতাপীয়তে বের করো ভাইয়া। রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয়তে ঝামেলা নাই, সব ডাটা দেওয়া আছে। এন আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1 T1 মাইনাস T2। এন হচ্ছে 2, আর হচ্ছে 8.314, 1.33 মাইনাস 1। T1টা কত ছিল ভাইয়া? 303। T2 কত ছিল? 241.047, 3121
65 জুল। সুতরাং W1 ইজ নট ইকুয়াল W2। তারা জিজ্ঞেস করছে দুই ক্ষেত্রে কৃত কাজ সমান হয়েছে কিনা। বারো নাম্বার কোশ্চেনটার পাশে একটু লিখে রাখো 4 এর অনুরূপ। এটার জন্য জায়গা রেখা দাও, বাসায় এটা করে নিবা। এটার পাশে লিখে রাখো 4 এর অনুরূপ, এটা বাসায় করে নিবা। সেম কোশ্চেন, খালি খালি ডাটাগুলো আলাদা আর কি, সেম একই কোশ্চেন। ঠিক আছে, আমরা লাস্ট আজকে 13 নম্বর কোশ্চেনটা দেখো। 2016 সালে যে কোশ্চেনটা আসছে 13। আচ্ছা আচ্ছা খেয়াল করি 13 নম্বর কোশ্চেনটা আসছে সিলেট বোর্ড আর বরিশাল বোর্ড 2016-তে বলা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি গ্যাস চেম্বারে এক বায়ুমণ্ডলীয় চাপে 100 কেজি মিটার পার কিউব ঘনত্বের কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। চেম্বারটিতে গ্যাসের চাপ 2 বায়ুমণ্ডলীয় চাপ করা হলে চেম্বারটি হঠাৎ ফেটে যায়। গামার মান দেওয়া আছে। গতে বলা হচ্ছে ফেটে যাওয়ার মুহূর্তে চেম্বারটির চূড়ান্ত তাপমাত্রা কত ছিল। তাহলে আসো ভাইয়া কোশ্চেন নাম্বার 13 সিলেট বোর্ড বরিশাল বোর্ড 2016 গ নাম্বার। আচ্ছা ভাই প্রাথমিক তাপমাত্রাটা দেখো কোশ্চেনে বলা আছে 27 ডিগ্রি সেলসিয়াস, একদম শুরুতে T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে 300 কেলভিন। তোমাকে চূড়ান্ত তাপমাত্রা বের করতে বলছে, T2 বের করতে বলছে, ফেটে যাওয়ার মুহূর্তে চূড়ান্ত তাপমাত্রা কত। এন্ড কোশ্চেনে ইনফরমেশন দিছে, একটু খেয়াল করো তো ভাইয়া। গ্যাস চেম্বারটা এক বায়ুমণ্ডলীয় চাপে ছিল, ফেটে যাওয়ার মুহূর্তে এটা ছিল কত 2 বায়ুমণ্ডলীয়, তার মানে P1 হচ্ছে 1 atm 1 atm আর P2 ইকুয়াল হচ্ছে 2 atm। এখন তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, বলো তো ফেটে গেছে, হঠাৎ ফেটে গেছে, তাহলে এটাও কি রুদ্ধতাপীয় গামা লাগবে, দিয়ে দিছে দেখো 1.33, তাহলে গামা হচ্ছে 1.33। তাহলে ভাই আমরা লাস্টের সূত্রটা হবে 3 নাম্বার সূত্রটা। দেখো আমরা জানি T1 P1 1 মাইনাস গামা বাই গামা, T2 P2 1 মাইনাস গামা বাই গামা। তাহলে এখান থেকে আমরা T2 টা বের করব। T2 ইকুয়াল হচ্ছে T1 ইন্টু P1 বাই P2, তারপর হচ্ছে 1 মাইনাস গামা বাই গামা, বা T1 300, P1 বসাও 1, P2 হচ্ছে 2, 1 মাইনাস 1.33 1.33 356.297 কেলভিন। না ইলমা মহসিন বলো তো ভাই পরের কোশ্চেনটা কোন কোশ্চেন থেকে করছে, কোন ফর্মুলা থেকে। না ভূমি বলো, হয় নাই, আরেকটু সহজে বলো তো, বলতে পারতো। না লামিসা বলো, তুমি তো এসছো যেহেতু। এই আদর্শ গ্যাসে পড়ছি না রে ভাইয়া। ρ1 T1 বাই P1 কি ρ2 T2 বাই কি P2, এখান থেকে তো ঘনত্বটা পেয়ে যাব, তাই না? এটাই তো চাইছে। আর ρ2 যদি পেয়ে যাও তাহলে ρ2 থেকে ρ1 বিয়োগ করলে তো ঘনত্বের পরিবর্তনটা চলে আসবে। বুঝছি? ρ1 দেওয়া আছে, খেয়াল করো 100 কেজি মিটার পার কিউব। আমরা ρ2 টা বের করব। T1 দেওয়া আছে কত ভাইয়া 300 কেলভিন, আর T2 টা বের করছি কত আসছে
356.297 কেলভিন। তাহলে লেখা হচ্ছে রো ওয়ান T1 বাই P1 ইকুয়াল হচ্ছে রো টু T2 বাই P2। তাহলে আমাদের P1 হচ্ছে 1 ATM আর P2 হচ্ছে 2 ATM। তাহলে এখান থেকে আমরা রো টুটা বের করব। তাহলে রো টু ইকুয়াল আসবে হচ্ছে রো ওয়ান T1 P2 ডিভাইডেড বাই হচ্ছে P1 T2। রো টু ইকুয়াল আসবে হচ্ছে রো ওয়ান 100, T1 হচ্ছে 300, P2 হচ্ছে 2, P1 হচ্ছে 1 আর T2 হচ্ছে 356.297। দেখো তো ভাই কত আসে। $168.399 কেজি মিটার পার কিউব। তাহলে আমাদেরকে ঘনত্বের পরিবর্তন বের করতে বলছে। রো টু মাইনাস রো ওয়ান 168.399 মাইনাস হচ্ছে 100, তাহলে 68.399 কেজি মিটার পার কিউব।